হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এমন একটা মুভি নিয়ে আলোচনা করব যার শুরুতেই আপনার হাড় হিম হয়ে যাবে। একটা গোপন ল্যাবে কিছু শিশুদের উপরে চলছিল ভয়ঙ্কর জেনেটিক এক্সপেরিমেন্ট। ক্যামেরা ধীরে ধীরে ঘুরে যায় একটি ভয়ানক দৃশ্যের দিকে। একটা ছোট মেয়ের পুরো শরীর রক্তে ভেজা, আর ল্যাবের মেঝেতে পড়ে রয়েছে গুলিবিদ্ধ শিশুদের মৃতদেহ। এটাই এই গল্পের শুরু। এই ল্যাবটি চালাচ্ছিলেন ডক্টর বেক নামের একজন জালিম বিজ্ঞানী এবং তার সহকারী মিস্টার চোয়ে। একজন গবেষক ডক্টর বেককে জানায় দুজন সাবজেক্ট পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে মিস্টার চোয়ে দলবল নিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। তারা একটা ছেলেকে ধরে ফেলে, তবে অপর মেয়েটিকে ধরতে পারে না। আর এই মেয়েটির নাম হলো জায়ুন। ডক্টর বেক আত্মবিশ্বাসের সাথে বলে ও বেশি দূর যাবে না। এই এক্সপেরিমেন্টের পর তারা ল্যাবের বাইরে বেশিক্ষণ বাঁচতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই একজন কৃষক তার গরুকে খাওয়াচ্ছিলেন। হঠাৎ করে তার চোখে পড়ে এক রক্তাক্ত শিশু জঙ্গলের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সেই কৃষক এবং তার স্ত্রী মেয়েটিকে উদ্ধার করে এবং তাদের নিজেদের সন্তান হিসেবে লালন পালন করতে থাকে। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, তাই তারা মেয়েটিকে ভালোবেসে বড় করেন। এরপর প্রায় 10 বছর কেটে গিয়েছে। সেই ছোট্ট মেয়ে জায়ুন এখন টিনেজার। এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ে। বাবা মায়ের সঙ্গে সে একটি গরুর খামারে থাকে। তবে সাধারণ বললে ভুল হবে, কারণ তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ক্ষমতা। জায়ুনের মা এখন ডিমেনশিয়ায় ভুগছে। তিনি মাঝে মধ্যেই স্মৃতি হারিয়ে ফেলেন। বাবা অসুস্থ এবং কাজ করতে পারে না। সংসারের সব দায়িত্ব এখন জায়নের কাঁধে। তার সবচেয়ে ভালো বন্ধু হলো নিউহি। সে স্থানীয় পুলিশ অফিসারের মেয়ে। একদিন নিউহি বলে, তোমার তো অনেক টাকার দরকার, তাই না? একটা ট্যালেন্ট শো চলছে, সেখানে বিজয়ী পাবে 30 লাখ টাকা। তুমি সেখানে অংশগ্রহণ করো। জায়ন পড়াশোনায় খুবই ভালো এবং মাঝে মধ্যে গানও গায়। সে রাজি হয়ে যায় এবং অডিশনের জন্য প্রস্তুতি নেয়। স্কুলে সে অডিশন দেয় এবং গান গায়, এবং তার সঙ্গে সে একটি ম্যাজিকের মতো ট্রিক্স দেখায়, যা দেখে বিচারকেরা হতবাক হয়ে যায়। সেই ট্রিক্সটি আসলে ছিল টেলিকাইনেসিস, কোনো কিছু না ছুঁয়েই তাকে সরিয়ে নেওয়ার ক্ষমতা। কিন্তু সে ব্যাপারটা এমনভাবে দেখায় যে যাতে করে মনে হয় সেটা একটা ম্যাজিক ট্রিক্স ছিল। বিচারকরা খুশি হয়ে তাকে সিলেক্ট করে নেয়। বাসায় ফিরে সবাই টিভিতে জায়নের পারফরমেন্স দেখে খুশি হয়, কিন্তু তার মা চিন্তিত হয়ে যান। তিনি বলেন, আমি তো তোমায় বলেছিলাম মানুষের সামনে এ সমস্ত ক্ষমতা ব্যবহার করো না। জায়ন তখন উত্তর দেয়, আমি শুধু একবারই জিততে চাই, এরপরে আর কখনোই এগুলো করব না। তবে সে রাতেই জায়নের মাথা ব্যথা শুরু করে। তবে জায়নের অডিশনের সে ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। ডক্টর বেক, যে 1 দশক আগে ভেবেছিল জায়ন মারা গিয়েছে, এখন সে আবার তাকে খুঁজে পায়। টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে ডক্টর বেক ফিসফিস করে বলে, এটা ওই সেই জায়ন। তার পাশে থাকা মিস্টার চোয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমিই তো বলেছিলে সে বেশি দিন বাঁচবে না, তাহলে সে এখনো কিভাবে বেঁচে আছে? ডক্টর বেক তখন বলে, আমার অনুমান ভুল ছিল। সে এখনো বেঁচে আছে এবং আগের থেকে অনেক শক্তিশালী। এদিকে জায়নের শরীরের সমস্যা আরও বেড়েছে। তার মাথা ব্যথা এখন আগের থেকে অনেক বেশি হয়েছে। প্রচণ্ড যন্ত্রণায় তার নাক থেকে রক্ত বের হতে থাকে। তখন তার মনে পড়ে কিছুদিন আগে এক চিকিৎসক তাকে বলেছিল তার ব্রেনে মারাত্মক সমস্যা আছে। সেই চিকিৎসকের মতে তার রোগের একমাত্র সমাধান হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যা কেবলমাত্র তার জেনেটিক পরিবার থেকেই সম্ভব। অন্যদিকে জায়ন এবং নিউহি সেমিফাইনাল রাউন্ডের জন্য সেউল রওনা দেয়। ট্রেনে বসে তারা কথা বলছিল। হঠাৎ সামনে বসা এক অচেনা ছেলের অদ্ভুত হাসিতে তারা অস্বস্তিতে পড়ে যায়। ছেলেটা হাসি নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে আর হঠাৎ বলে ওঠে, তোমার নাম জায়ন, তাই না? জায়ন তখন অবাক হয়ে উত্তর দেয়, তুমি কে? সে বলে, তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ঠিকই চিনেছি। নাটক বন্ধ করো মিস জাদুকর। এই ছেলেটি একজন নোবেলম্যান। তার আচরণ ঠান্ডা কিন্তু ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণে। সে বলে, তোমার ক্ষমতা আমার মতোই, আমরা একই প্রকল্পের অংশ। নিউহি একটু হেসে বলে, তুমি নিশ্চয়ই টিভিতে জায়নকে দেখেছ, তাই না? নোবেলম্যান তাকিয়ে বলে, না, আমি তোমার বন্ধুকে অনেক আগে থেকেই চিনি। এই কথা বলার মাঝখানে সে হঠাৎ রেগে গিয়ে জায়নের দিকে এগিয়ে আসে, যেন তাকে সে মারতে চায়। এতে করে জায়ন যেন ভয়ে একেবারে কাঠ হয়ে যায়। নিউহি চিৎকার করে ওঠে। তখন নোবেলম্যান সেখান থেকে চলে যায়, কিন্তু যার আগে সে রেল স্টেশনের অন্য এক যাত্রীর সঙ্গে ইচ্ছেভাবেই ধাক্কা লাগিয়ে দেয়। সেই সামান্য ধাক্কার জন্য সে সেই লোকটিকে নির্মমভাবে মেরে ট্রেন থেকে ফেলে দেয়। অন্যদিকে জায়ন যখন অডিশনে দ্বিতীয় রাউন্ডে পারফর্ম করে, তখন সেটা ডক্টর বেক এবং মিস্টার চয়ে মনোযোগ দিয়ে দেখে। তারা নিশ্চিত হয় জায়নের শরীরের মধ্যে এখনও সেই জেনেটিক শক্তি রয়েছে। পরের দিন তারা পরিকল্পনা করে জায়নকে তুলে আনতে হবে। এজন্য পাঠানো হয় কালো পোশাকের একদল লোক। তারা জায়ন ও নিহুইকে অনুসরণ করে, কিন্তু হঠাৎ কিছু ছাত্রছাত্রী আশেপাশে চলে আসায় তারা সরাসরি আক্রমণ করতে পারে না। নিউহি জায়নকে নিয়ে দ্রুত একটি ট্যাক্সিতে উঠে চলে যায়। পরে নোবেলম্যান আবার হাজির হয়, তবে এবার একা নয়, তার দলমল নিয়ে। জায়নের বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে সে বলে, তোমার বাবা মা বৃদ্ধ, সময় কিন্তু বেশি নেই, তাদের সময় শেষ হয়ে আসছে। এই কথাগুলো একেবারে হুমকির মতো শোনায়। জায়ন সঙ্গে সঙ্গে নিহুকে বলে, তোমার বাবাকে কল করো, বলো সেজন্য এখনই আমাদের বাড়িতে যায়।
নিউহির বাবা পুলিশ অফিসার ঠিক সময়ে এসে পৌঁছান এবং বাড়ির সামনে নোবেলম্যানের গাড়িকে প্রতিরোধ করেন। তারা কোনো কিছু করতে না পারে সেখান থেকে সরে যায়। এদিকে জায়ন একটি ট্যাক্সিতে করে বাড়ির সামনে চলে আসে এবং সেখানে সে পুলিশের গাড়ি দেখতে পায়। নিউহির বাবা জায়নকে জিজ্ঞেস করে, তুমি কি এদের কাউকে চেনো? জায়ন মাথা নেড়ে না বলে। তিনি বলেন, এরা সব বিদেশি, কিন্তু কোনো ফাইল বা রেকর্ডে এদের নাম নেই, সাবধানে থেকো। জায়ন বুঝতে পারে কোনো এক অজানা শক্তি তার জীবন তছনছ করে দিতে চাইছে, অথচ সে নিজেই জানে না সে কে, কিভাবে সে এই সমস্ত শক্তি পেল। এরই মধ্যে রাতের বেলায় জায়নের আবার মাথা ব্যথা শুরু হয়। যন্ত্রণায় কাতর অবস্থায় সে হঠাৎ পাশের শব্দ শুনতে পায়, আর দরজা খুলতেই দেখে কয়েকজন কালো পোশাকের মানুষ তার বাড়িতে ঢুকে পড়েছে। নিউহিও শব্দ পেয়ে বাহিরে আসে। তখন কালো পোশাকের একজন নিউহির গলায় ছুরি ধরে এবং অন্য আর একজন জায়নের দিকে বন্দুক ধরে রাখে। এই দলের লিডার সেই একই লোক যে আগেও জায়নকে গাড়িতে তুলতে চেয়েছিল। লোকটি ঠান্ডা গলায় বলে, তুমি সেই মেয়েটি, আমাদের তৈরি প্রজেক্ট, এখন আর নাটক করো না, আমাদের সাথে চলো। জায়ন ভয় পেয়ে বলে, তোমরা ভুল করছো, আমি সেই মেয়ে নই। লোকটি তখন হেসে বলে, তাহলে প্রমাণ দাও। সে নিউহির গলায় ছুরি বসিয়ে দেয়, রক্ত ঝরে পড়ে, আর এটা দেখেই ভেতরে জমে থাকা অগ্নিগিরির মতো বিস্ফোরণ ঘটে জায়নের মধ্যে। সে এক মুহূর্তের মধ্যে নিজের শক্তি ব্যবহার করে সমস্ত লোকদের ছিটকে ফেলে দেয়, একজনকে গলা মুটকে আর একজনকে দেয়ালে আশ্রয় মারে। এভাবে একে একে সবাইকে মারতে থাকে। তারপর সেই লিডার লোকটিকে ধরে মারতে শুরু করে। লোকটি রক্তাক্ত অবস্থায় হেসে বলে, তুমি সেই আমাদের ল্যাবে তৈরি করা মনস্টার। জায়ন তখন বলে, আমি কেউ নই, আমি কারো তৈরি করা দানব না। এই বলে সে লোকটির মাথায় গুলি করে দেয়। এই পুরো দৃশ্য দেখে নিউহি ভয়ে কাঁপতে থাকে। জায়ন আবার তার আগের অবস্থায় ফিরে আসে এবং তার হাত থেকে পিস্তলটি পড়ে যায়। ঠিক তখন আবার সেখানে নোবেলম্যান হাজির হয়। সেও যেন এই ঘটনার জন্য অপেক্ষা করছিল। সে মুচকি হেসে বলে, এটাই তুই, এটাই তোর আসল পরিচয়। একবার নিজের দিকে দেখ, তুই সাধারণ কোনো মেয়ে না, তুই একটি মারণাস্ত্র। নিউহি রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়ে। নোবেলম্যান তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই বিশ্বাস করো তোমার বন্ধু একজন সাধারণ মেয়ে? নোবেলম্যান আরও জিজ্ঞেস করে, তুমি কি কখনো তাকে বই পড়তে দেখেছ? তাও সে প্রতিবার পরীক্ষায় প্রথম হয়। সে দিনে তাদের ফার্ম চালায়, গরুদের দেখাশোনা করে, তার পরিবারের দেখাশোনা করে, আর তবুও সে ক্লাসে সবার উপরে থাকে। এটা কি সত্যি সাধারণ কোনো মেয়ের কাজ? নিউহি চুপচাপ থাকে। নোবেলম্যান তখন জায়নের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, চলো আমার সঙ্গে, আমি তোমার স্মৃতি ফিরিয়ে দিব। জায়ন ভেতরে ভেতরে জানে এইসব অজানা স্মৃতি, মাথা ব্যথা, শরীরের পরিবর্তন সবকিছুই তার একটা অন্ধকার অতীতের অংশ। সে যেতে রাজি হয়। নিউহি তাকে যেতে দিতে চায় না। জায়ন যাওয়ার সময় নিউহিকে বলে যায়, আমি আবার ফিরে আসব। সে নোবেলম্যানের গাড়িতে উঠে পড়ে। পথে যেতে যেতে নোবেলম্যান তাকে বলে, তুমি ছোটবেলায় সেই পরিবারে গিয়ে আশ্রয় নিয়েছিলে যারা তাদের সন্তান হারিয়েছিল। তুমি জানতে তারা তোমাকে ফেলে দেবে না। গন্তব্যে পৌঁছানোর পর জায়নকে একটি সুরক্ষিত গবেষণাগারে নিয়ে যাওয়া হয়। তাকে একটা কাচের কেবিনের ভিতরে বসানো হয়। মাথার উপরে রাখা হয় এক অদ্ভুত যন্ত্র। ডক্টর বেক সামনে এসে দাঁড়ায়। সে হেসে বলে, তুমি আবার আমাদের কাছে ফিরে এসেছো। কেমন আছো জায়ন? এবার আর পালানোর চেষ্টা করবে না। জায়ন বলে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাও তোমরা আমার পিছু নিয়েছ কেন? ডক্টর বেক বলে, সেদিন ছিল দুঃস্বপ্নের মতো, যেদিন তুমি এখান থেকে পালিয়ে গিয়েছিলে। আমরা ভেবেছিলাম তুমি আর বাঁচবে না, কিন্তু তুমি এমন শক্তি নিয়ে ফিরে এসেছো যা আমাদের ধারণার বাইরে। এই বলে ডাক্তার বেক তাকে একটি ইঞ্জেকশন পুশ করে দেয়। তখনই জায়নের ভেতরে শুরু হয় ফ্ল্যাশব্যাক। ছোটবেলায় সে জেনেটিক এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে গিয়েছিল, কিভাবে তাকে ভয়ঙ্কর খুনি সৈনিক হিসেবে তৈরি করা হয়েছিল। ডক্টর বেক আবার বলে, তুমি তো এখন মরতে বসেছ, আর একমাত্র আমিই পারি তোমাকে বাঁচাতে। এই ইঞ্জেকশন শুধুমাত্র 1 মাস কাজ করবে, অর্থাৎ প্রতি মাসে তোমাকে আসতে হবে। জায়ন এবার হেসে বলে, সত্যি বলছি, আমি ভেবেছিলাম ব্যাপারটা আরও কঠিন হবে। এই জবাব শুনে ডক্টর বেক ও অন্য সবাই ঘাবড়ে যায়, কারণ জায়ন যে নিজেই এই ফাঁদে এসেছে সেটা তারা আন্দাজও করতে পারেনি। ডক্টর বেক ও নোবেলম্যানদের পুরো প্ল্যান ছিল জায়নকে ফাঁদে ফেলে ওষুধের উপরে নির্ভরশীল করে রাখা, কিন্তু জায়ন জানতো সে কি করছে। আসলে তাকে কেউ জোর করে আনেনি, সে নিজের ইচ্ছায় ধরা দিয়েছে, কারণ তার সেই শরীরে অজানা রোগ, মাথা ব্যথা এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার প্রতিকার সে খুঁজে পাচ্ছিল না। তাই সে নিশ্চিত ছিল এই রোগের ওষুধ যদি কারো কাছে থাকে সেটা নিশ্চয়ই ডক্টর বেকের কাছে থাকবে, এবং সেজন্যই সে ইচ্ছা করে টিভিতে তার ক্ষমতার প্রদর্শন করে, যেন ডক্টর বেক তাকে খুঁজে পায়। এই কথা শুনে সবাই বুঝতে পারে জায়ন এখানে শিকার নয়, সে নিজেই একজন শিকারী। আর এখানেই শুরু হয় রক্ত, আগুন ও প্রতিশোধের খেলা।
জায়ন এক ধাক্কায় চেয়ার ভেঙে উঠে দাঁড়ায় এবং তার পাশে থাকা লোকটিকে নির্মমভাবে হত্যা করে। এরই মধ্যে মিস্টার চোয়ে এবং তার দলবল ল্যাবের ভিতরে আক্রমণ চালায়। নোবেলম্যানও তার দলবল নিয়ে মিস্টার চোয়ের সাথে লড়তে থাকে। মিস্টার চোয়ে তার দলের লোকদেরকে বলে, এরা সবাই মনস্টার, এদের মাথায় গুলি করো, না হলে মরবে না। ল্যাব জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। জায়ন কাচের ঘেরা ঘর থেকে বের হয়ে এসে ডক্টর বেকের সাথীদেরকে মেরে ফেলে এবং ডক্টর বেকের এক পায়ে গুলি করে দেয় আর জিজ্ঞেস করতে থাকে এই ইঞ্জেকশনের ফর্মুলা কোথায় আছে। এরই মধ্যে নোবেলম্যান সেখানে চলে আসে। জায়ন এবং সে দুজনেই অলৌকিক শক্তির অধিকারী। তাদের মধ্যে শুরু হয় এমন এক সংঘর্ষ যেখানে দেয়াল ভাঙে, জানালা চূর্ণ হয় এবং মেঝেও ধসে যায়। জায়ন নোবেলম্যানকে মারতে মারতে বলে, তুমি আগেও আমার চেয়ে দুর্বল ছিলে, এখনও আছো। নোবেলম্যান তার সম্পূর্ণ শক্তি দিয়ে জায়নের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জায়নের গতি এতই বেশি যে সে মুহূর্তে স্থান পরিবর্তন করতে পারে এবং তার গুলিকে থামিয়ে দিতে পারে, আবার নিজের ক্ষত নিজে সারিয়ে ফেলতে পারে। এই দৃশ্য দেখে নোবেলম্যান হতবাক হয়ে যায়। এই সুযোগে ডক্টর বেক পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে জায়ন তার অন্য পায়ে গুলি করে যাতে করে সে আবার পড়ে যায়। তখন সেখানে মিস্টার চোয়ে চলে আসে। নোবেলম্যানের এক সাথী মিস্টার চোয়েকে থামানোর চেষ্টা করে, তবে মিস্টার চোয়ে অনেক শক্তিশালী, সে ওই মেয়েটিকে আধমরা করে ফেলে। এরপরে ডক্টর বেক মিস্টার চোয়েকে বিভিন্ন লোভ দেখানোর চেষ্টা করে, তবে মিস্টার চোয়ে সেসব কথায় কান না দিয়ে ডক্টর বেককে গুলি করে মেরে ফেলে। এরপরে মিস্টার চোয়ে জায়নকে খুঁজতে থাকে, কিন্তু জায়ন ইতিমধ্যে তার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার চোয়ে তা টের পেয়ে জায়নের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু জায়ন এতই শক্তিশালী যে মিস্টার চোয়ে মোটেও পেরে ওঠে না। কয়েক মুহূর্তের ভিতরে সে মিস্টার চোয়েকে মেরে ফেলে। এরপরে নোবেলম্যানের সঙ্গী মেয়েটি জায়নকে পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে, তবে জায়ন ঘুরে দাঁড়িয়ে এক হাত দিয়ে এই মেয়েটির মাথা চেপে ধরে এবং তার মাথা চূর্ণ করে দেয়। রক্ত ছিটকে পড়ে দেয়ালে। নোবেলম্যান পিছন থেকে এসে জায়নের মাথায় বন্দুক ধরে, তবে জায়ন তার টেলিকাইনাসিস দিয়ে নোবেলম্যানকে আটকে দেয় এবং একটা ছুরি নোবেলম্যানের গলায় ঢুকিয়ে দেয়। এরপরে সে নোবেলম্যানকে জিজ্ঞেস করে ওষুধের ফর্মুলা কোথায় রয়েছে। নোবেলম্যান তখন জিজ্ঞেস করে, এখন আর ওষুধের ফর্মুলা দিয়ে কি হবে? এত কিছুর পরেও তুমি কি আর জায়ন হয়ে বাঁচতে পারবে? জায়ন তখন বলে, আমি জায়ন হয়েই বাঁচতে চাই, তুমি বলো ফর্মুলা কোথায় আছে। সে তখন বলে, বাকি ওষুধের ডোজগুলো স্টোরে রাখা আছে। জায়ন আবার জিজ্ঞেস করে ওষুধের আসল ফর্মুলা কোথায় আছে। এর উত্তরে সে জায়নকে ভেংসি কাটে। এরপরে জায়ন নোবেলম্যানকে মেরে ফেলে। জায়ন স্টোর থেকে সমস্ত ওষুধ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে একটি বিস্ফোরণ ঘটিয়ে পুরো ল্যাবটিকে ধ্বংস করে দেয়। জায়ন যখন বাড়ি ফেরে দেখে ঘরের চারপাশে পুলিশ, অ্যাম্বুলেন্স, মিডিয়া সবকিছু ভিড় করেছে। সে হসপিটালে গিয়ে দেখতে পায় তার মা বেডে শুয়ে আছে এবং তার বাবা তার পাশে বসে আছে। জায়নের বাবা তখন বলে, তুমি যখন ছোট ছিলে তখন থেকে আমরা জানতাম তুমি সাধারণ কেউ নও। ফার্মের গরুগুলো একে একে মরে যাচ্ছিল, কিন্তু আমরা চুপ করেছিলাম। তোমার মা ভেবেছিল যদি তোমাকে ভালোবাসা দেই, যত্ন নেই, তাহলে তুমি একদিন মানুষ হয়ে উঠবে। জায়ন তার বাবার হাতে ওষুধ দিয়ে বলে, এগুলো তার মায়ের জন্য, এটা দিলে তার মস্তিষ্কের অবস্থা আর খারাপ হবে না। তার বাবা তাকে বলে, আমাদের তোমাকে ভয় লাগতো, তবে তার চাইতেও বেশি আমরা তোমাকে ভালোবাসি। জায়ন বলে, আমি আবার ফিরে আসব। তার বাবা বলে, দেরি করো না। জায়ন হাসপাতাল থেকে বের হয়ে মিহুইকে দেখতে যায়। মিহুর থেকে হাত নাড়িয়ে বিদায় নেয়। এরপরে সে ডক্টর বেকের যমজ বোনের সাথে দেখা করে এবং তাকে বলে তার এই রোগের পার্মানেন্ট চিকিৎসা দরকার, আর সেজন্যই সে এখানে এসেছে। জায়ন আর এখন আর সে ছোট্ট কনফিউজড মেয়ে নয়, সে জানে তার কি চাই আর তা কীভাবে অর্জন করতে হবে তাও সে জানে। আর এই মুভির দ্বিতীয় পার্টে আমরা সেসবই দেখতে পাবো। তো বন্ধুরা, আজকের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।